কাহিনীর শুরুতে আফ্রিকার জঙ্গল দেখানো হয়, যেখানে সিংহ রাজা মুফাসা আছে। মুফাসা আজ খুব খুশি, কারণ আজ তার ছেলের জন্ম হয়েছে, যার নাম রাখা হয় সিম্বা। সিম্বাকে পরের দিন সকালে রাজা নিজের সাথে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং তাকে দূর দূর পর্যন্ত দেখায় আর জানায় যে এখানে রাজা হবে তুমি, আর আমার পরে এই জায়গায় তুমিই রাজত্ব করবে। তখন এই পুরো জঙ্গল দেখে সিম্বা খুবই অবাক হয়, কারণ জঙ্গলটি খুবই বড়। সিম্বা তার বাবাকে দূরের একটি পাহাড় দেখিয়ে সেখানে যেতে চাইলে তার বাবা জানায় যে ওখানে অনেক বিপদ আছে, ওখানে কখনো যাবে না। এরপর তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় জাজুকে দেখা যায়। জাজু আসলে তাদের মেসেঞ্জারের মতো, যত সব খবর আছে সব জাজুর থেকেই পাওয়া যায়। মুফাসা জাজুকে বলে যে আমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। এরপর সিম্বার স্কারের সাথেও দেখা হয়, যে হলো মুফাসার ছোট ভাই। সে সিম্বার জন্মে একদমই খুশি নয়, কারণ সে নিজেই এখানে রাজা হতে চেয়েছিল। কিন্তু এখন যেহেতু সিম্বার জন্ম হয়ে গেছে, তাই সেই রাজসিংহাসনের অধিকারী শুধুমাত্রই সিম্বা। তাই স্কার সিম্বাকে ভড়কে দেয়, ঠিক সেখানে যাওয়ার জন্য সাহস দিতে থাকে যেখানে তার বাবা যেতে নিষেধ করেছিল। সিম্বার সবচেয়ে কাছের বন্ধু হলো নালা। সে প্রায় সময়ই নালার সাথে ঘুরে বেড়াতো আর খেলাধুলা করত। এভাবেই একদিন সিম্বা নালার সাথে অনেক দূরে বেরিয়ে যায়। তার বাবা যেখানে যেতে তাকে নিষেধ করেছিল বিপদ হবে বলে, সিম্বা ঠিক সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছে। সে প্রমাণ করতে চায় যে সে বাচ্চা নয়, আর তাই সিম্বা নালাকে নিয়ে সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে চারিদিকে হাতির হাড় পড়ে আছে, আর তখনই হায়নারা তাদের ঘিরে ফেলে। তারা সিম্বার নালাকে শিকার করতে চায়। এরপর সিম্বার নালা সেখান থেকে পালানোর চেষ্টা করে। হায়নারাও তাদের দুজনকে মারার জন্য পিছু নেয়। খুব তাড়াতাড়ি তারা দুজনকে ঘিরে ফেলে। ঠিক তখনই মুফাসা খবর পেয়ে সেখানে চলে আসে, আর সব হায়নাদেরকে হুমকি দিয়ে বলে তারা যদি তার বাচ্চাকে আঘাত করে তাহলে সে তাদের কাউকে ছাড়বে না। এরপর মুফাসা সিম্বার নালাকে নিয়ে চলে যাওয়ার পর সেখানে স্কার আসে। সে এসে হায়নাদের নেতাকে বলে যে যদি কোনোভাবে মুফাসাকে মারা যায় তাহলে পুরো জঙ্গলে আমার রাজত্ব হবে, আর এরপর তোমরা যে কোনো জায়গায় যত খুশি শিকার করতে পারবে। হায়নাদের নেতা স্কারের কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে কাজ করার জন্য প্রস্তুত হয়। এরপর একদিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় যায় এবং তাকে বলে যে এখানে তুমি যত জোরে পারো গর্জন করো। সিম্বা সেখানে গর্জন শুরু করে, যার ফলে হায়নারা জেনে যায় যে সিম্বা সেই জায়গায় পৌঁছে গেছে। তাই তারা অনেকগুলো বুনো পশু সেদিকে ছুটিয়ে দেয়। সিম্বা যখন গর্জন শুরু করে তখন সেই পশুগুলো তার পিছনে পৌঁছে যায় এবং সিম্বা তাদের মাঝখানে ফেসে যায়। ঠিক তখনই মুফাসা সিম্বাকে বাঁচাতে ছুটে আসে। মুফাসা সেখানে পৌঁছে দেখে যে তার ছেলে পশুগুলোর মাঝখানে ফেসে গেছে, আর প্রাণ বাঁচানোর জন্য একটি গাছের সরু ডালের উপরে উঠে চুপটি করে বসে আছে। এরপর মুফাসা সিম্বাকে তার মুখে নেয় আর যে কোনো ভাবে তাকে পাহাড়ের উপরে পৌঁছে দেয়। মুফাসা নিজেও পাহাড় চড়ে উপরে উঠতেই নিবে, ঠিক তখনই স্কার সেখানে এসে মুফাসাকে ধাক্কা দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। সিম্বা নিজের বাবাকে নিচে পড়তে দেখে ফেলে। সে তখন নিজের বাবার কাছে যায়, কিন্তু ততক্ষণে মুফাসা পুরোপুরি মারা গেছে। কিছুক্ষণ পরে স্কার সেখানে আসে আর সিম্বাকে বলে যে তোমার কারণেই তোমার বাবার মৃত্যু হয়েছে, তোমার বাবার জান গেছে তোমার জন্য। ছোট্ট সিম্বা স্কারের চালাকি বুঝতে না পেরে তার কথায় বিশ্বাস করে নেয়। সিম্বা ভাবতে শুরু করে তার বাবার মৃত্যু হয়েছে তার জন্যই। স্কার তাকে বলে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। সিম্বাও ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তবুও স্কার সিম্বার পিছনে বাকি হায়নাদের লাগিয়ে দেয়। সিম্বা নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে, কিন্তু পা পিছলে সে পাহাড়ের উপর থেকে একদম নিচে পড়ে যায়। হায়নাগুলো ভাবতে থাকে এত উপর থেকে পড়ার পর হয়তো সিম্বা মারা গেছে, কিন্তু সিম্বার তেমন কিছুই হয়নি। সে এখনো বেঁচে আছে আর জঙ্গল ছেড়ে অনেক দূরে পৌঁছে গিয়েছে। এরপর পুরো জঙ্গলে খবর ছড়িয়ে পড়েছে রাজা মুফাসা মারা গিয়েছে, আর তার জায়গায় যে রাজত্ব করত সিম্বা, সেও এখন আর বেঁচে নেই। এসব শুনে রানী সারাবি যেমন কষ্ট পায় ঠিক তেমনই চিন্তিতও হয়ে পড়ে। এরপর স্কার বলতে থাকে যেহেতু মুফাসা আর তার ছেলে কেউই বেঁচে নেই, তাহলে কাউকে না কাউকে তো এই রাজ্যের দায়িত্ব নিতে হবে। তাই এখন থেকে আমি হব এই রাজ্যের রাজা, আর সবাই আমার কথা মেনে চলবে। আর এই পুরো রাজ্য আমার পক্ষে একা চালানো সম্ভব না বলে আমি আমার সাথে কিছু বন্ধু নিয়ে এসেছি। আর এই বলে স্কার বাকি সব সিংহদের সাথে তার হায়নাদের পরিচয় করিয়ে দেয়, আর বলে যে এই হায়নাগুলো এখন আমাদের সাথে এখানে থাকবে। এই ঘোষণা শুনে রাজ্যের সব সিংহ পশু পাখিরা অস্থির হয়ে ওঠে, কারণ রাজা মুফাসার সময়কালে কোনো হায়না কখনো তাদের জঙ্গলে পা রাখতে পারতো না, আর এখন স্কারের ঘোষণায় তাদের সাথেই একই জঙ্গলে থাকতে হবে। এরপর আমরা ছোট্ট সিম্বাকে দেখি, সে বিশাল এক মরুভূমি পার করে অনেক দূরে গিয়ে পৌঁছে গেছে। এরপর সেই ছোট্ট ক্লান্ত সিম্বা শুকনো এক জমিতে বেহুশ হয়ে পড়ে যায়, আর ঠিক তখনই সেখানে চলে আসে বুম্বা আর টিমন, আর সেখানে হাকুনা মাটাটার গান বাজতে থাকে। বুম্বা আর টিমন দুজনেই সিম্বাকে জিজ্ঞেস করে যে তুমি তো সিংহের বাচ্চা, তুমি এখানে কি করতে এসেছো। প্রথমে সিম্বা তাদের সাথে কোনো কথা বলে না, শুধু বলে তোমরা এখান থেকে চলে যাও। এরপর বুম্বা আর টিমন হাকুনা মাটাটা বলতে বলতে সিম্বাকে ওর অর্থ বুঝিয়ে দেয়। এর মানে হলো অতীতে যা হয়েছে তা তো আর শোধরানো যাবে না, তাই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আর ছোট সিম্বাও তাদের দুজনের সাথে নতুন জঙ্গলে চলে যায়।
আর এভাবেই তাদের সাথে ঘুরে ফিরে খেলতে খেলতে দেখতে দেখতে সিম্বা অনেক বড় হয়ে যায়। কিন্তু সিম্বা তার আগের পরিচয় কিছুটা ভুলেই গিয়েছে যে সে একজন রাজার ছেলে আর সবার উপরে তার ক্ষমতা থাকার কথা। কিন্তু সিম্বা এসব ভুলে গিয়ে বাকি সব পশু পাখিদের মতোই সেই একই জঙ্গলে পুম্বা আর টিমনের সাথে থাকতে শুরু করে। আর ওদিকে সিম্বা যেখান থেকে এসেছে সেই জঙ্গলের অবস্থা খুবই খারাপ। স্কারের রাজত্ব শুরু হওয়ার পর থেকে সব হায়নারা প্রায় জঙ্গলের সব পশু পাখিদেরই শিকার করে ফেলেছে। এসব বিষয় নিয়ে বাকি যেসব সিংহরা ছিল তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। সারাবি সবাইকে বলতে থাকে এখন আমাদের কিছু না কিছু করতেই হবে। আর দিকে নালাও অনেক বড় হয়ে গিয়েছে। নালা বলতে থাকে আমাদের সাহায্যের জন্য যাওয়া উচিত, না হলে এভাবে স্কার তো একে একে সবাইকে শেষ করে দিবে। আর ঠিক তখনই স্কার সারাবিকে তার কাছে ডাকে আর বলে যে তোমার এখন আমার রানী হয়ে যাওয়া উচিত। মুফাসা মরে গেছে, অনেক বছর হয়ে গেছে, আর এখন এই জঙ্গলের রাজাও আমি আর সবচেয়ে শক্তিশালী বুদ্ধিমানও আমি, তাহলে তোমার কি সমস্যা আমার রানী হতে? সারাবি তখন রেগে গিয়ে উত্তর দেয় তুমি মুফাসার জায়গা কখনো নিতে পারবে না, আমি সবসময় মুফাসারই ছিলাম আর মুফাসারই থাকবো। আর এসব দেখে নালা ঠিক করে ফেলে যে তার কারো কাছ থেকে সাহায্য নিতেই হবে যাতে স্কারের রাজত্ব শেষ করে দিতে পারে। এরপর নালা রাতের অন্ধকারে পালানোর চেষ্টা করলে স্কারেরও চোখ খুলে যায় আর নালা স্কারের কাছে ধরা পড়তে পড়তেও বেঁচে যায় আর আস্তে আস্তে ধীর পায়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর আমরা একটা দৃশ্য দেখি যেখানে সিম্বার লোম বাতাসে উড়ে গিয়ে পানিতে পড়ে যায়। এরপর সেই লোম উঠিয়ে নেয় পাখি, এভাবে পাখির কাছ থেকে জিরাফ, জিরাফের কাছ থেকে পিঁপড়ে, এরকম করে করে তার লোমগুলো পৌঁছে যায় একদম শুরুতে যে বানরটিকে আমরা দেখেছিলাম তার কাছে, অর্থাৎ ম্যান্ড্রেলার কাছে। আর সে বুঝে যায় যে সিম্বা এখনো বেঁচে আছে। এদিকে নালাও সাহায্যের জন্য যেতে যেতে ঠিক সিম্বা যেই জঙ্গলে থাকে সেখানে পৌঁছে যায় আর পুম্বাকে দেখে তার উপর আক্রমণ করে দেয়। ঠিক তখনই সিম্বা এসে পুম্বাকে বাঁচিয়ে নেয় আর নালার সাথে লড়াই শুরু করে। এভাবে লড়াই করতে করতে তারা একে অপরকে চিনে ফেলে। এতদিন পর একে অপরের সাথে দেখা করে তারা তো খুবই খুশি। নালা বলতে থাকে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সিম্বা তুমি বেঁচে আছো। নালা আরো বলে যে তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত, সেখানে আমাদের সবার তোমাকে খুবই প্রয়োজন। স্কার রাজ্যের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে আর হায়ানারা বেশিরভাগ পশুদেরই শিকার করে ফেলেছে। এটিকে সিম্বা এখনো মনে করে যে মুফাসার মৃত্যু তার জন্যই হয়েছে, তাই সে জঙ্গলে ফিরে যেতে মানা করে। আর নালাকে বলে তুমিও আমার সাথে এই জঙ্গলেই থেকে যাও, আমরা দুজন একসাথে পুরোটা জীবন এই সুন্দর জঙ্গলে কাটিয়ে দেব। আর এদিকে নালা রাগান্বিত হয়ে বলে যখন সবার তোমাকে খুবই দরকার তুমি তখন সেখানে ফিরতে মানা করছো, আমার এখানে আসাই ভুল হয়েছে। এই বলে রাগ করে নালা সেখান থেকে চলে যায় আর সিম্বা সেই জঙ্গলের মধ্যেই থেকে যায়। রাত হলে যে বানরটি সিম্বার লোম পেয়েছিল সে সিম্বার কাছে চলে আসে আর বলে আমি তোমার বাবা মুফাসাকে চিনি আর তোমার বাবা এখন কোথায় আছে আমি সেটাও বলতে পারি। সিম্বা তখন বলে আমার বাবা এখনো বেঁচে আছে, তুমি তাকে চেনো। এই বলে সিম্বা বানরের পেছনে পেছনে যেতে থাকে তার বাবাকে দেখার জন্য। অনেক দূরের রাস্তা বেরোনোর পর সে বানর সিম্বাকে নিয়ে আসে একটি পুকুরের কাছে আর পানিতে তার ছায়া দেখিয়ে বলে এই দেখো এই যে মুফাসা। মুফাসা সবসময়ই চেয়েছিল তুমি বড় হয়ে তার রাজ্যটি দেখাশোনা করবে। বানর আরো বলে যে জঙ্গলের রাজা এমনি এমনি হওয়া যায় না, ঠিক তখনই একজন সত্যিকারের রাজা হওয়া যায় যখন সে বাকি পশুদের জীবন বাঁচাতে পারে এবং তাদের একটি নিরাপদ আশ্রয় দিতে পারে। আর এখন এই কাজ শুধু তোমার। এরপর সিম্বা সিদ্ধান্ত নেয় যে সে তার বাড়ি আবারও ফিরে যাবে আর গর্জন করতে করতে বেরিয়ে যায় তার রাজ্যের উদ্দেশ্যে। রাস্তায় তার নালার সাথেও দেখা হয়। সে নালাকে বলে আমাদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে, জলদি চলো আমার সঙ্গে। এদিকে পুম্বার টিমনও সিম্বার জন্য চিন্তিত হয়ে তার পেছন পেছন যেতে থাকে, কারণ তারা এখনো সিম্বাকে সেই ছোট্ট সিম্বার মতোই দেখে। এরপর সিম্বা জঙ্গলে ফিরে গেলে দেখে যে সেখানের অবস্থা খুবই খারাপ। চারিদিকে হায়ানারা পশু পাখির লাশ ফেলে রেখেছে। আর আসার সময় সিম্বা কিছু হায়ানাদের দেখেছিল, তাই সে বুদ্ধি করে পুম্বাকে সেখানে পাঠায় তাদের মনোযোগ নষ্ট করতে। আর পিছন দিয়ে সিম্বা আর নালা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। ওদিকে স্কার সারাবিকে বলতে থাকে তোমার তো এখন আমার রানী হতেই হবে। আর সারাবিও পরিষ্কার করে বলে দেয় আমি তোমার রানী কখনোই হব না। আর এই কারণে সারাবি আর স্কারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে গর্জন করতে করতে সিম্বা পৌঁছে যায় আর বলে যে খবরদার আমার মার থেকে দূরে থাকো। বাকি সবাই সেখানে সিম্বাকে দেখে খুবই অবাক হয়ে যায়। সবাই তো ভেবেছিল সিম্বা মারা গেছে, কিন্তু এখন সিম্বার ফেরত আসাতে তারা সবাই অনেক খুশি। কিন্তু স্কার আবারও সেখানে চালাকি করে। সে সিম্বাকে সবার সামনে জিজ্ঞেস করে তুমি কি কাউকে এখনো কালো পাহাড়ের সত্য বলনি? এই শুনে বাকি সবাই সিম্বাকে জিজ্ঞেস করতে থাকে কেমন সত্য কালো পাহাড়ের। তখন স্কার সবার সামনে বলে ওঠে যে মুফাসার মৃত্যু সিম্বার কারণেই হয়েছে। আর সে সিম্বাকে বলে সবাইকে বলে দাও না সত্যটা কি। তখন সিম্বা মাথা নিচু করে বলে হ্যাঁ এটাই সত্য। ঠিক তখনই খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর আকাশ থেকে বিদ্যুতের ঝলক মাটিতে পড়ে সেখানে আগুন জ্বলে ওঠে। যেভাবে স্কার মুফাসাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ঠিক একই অবস্থায় এখন সিম্বাও রয়েছে। আর তখন স্কার সিম্বার পায়ের উপরে পা রেখে বলে যে এই একই ভয় আমি মুফাসার চোখেও দেখেছিলাম। মুফাসাকে আর কেউ নয়, আমিই ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরেছিলাম।
এই কথা শুনে সিম্বা রেগে গিয়ে স্কারের গলা ধরে সেখান থেকে উপরে উঠে আসে আর চিৎকার করে করে বলতে থাকে, আমার বাবাকে তুমি মেরেছিলে, মুফাসাকে তুমিই মেরেছো। ঠিক তখনই সারাবি স্কারকে বলে ওঠে, তুমি তো বলেছিলে মুফাসার পড়ে যাওয়ার পর তুমি সেখানে পৌঁছেছো, তাহলে তুমি এখন কিভাবে বলছো যে তখন তুমি মুফাসার চোখের দিকে দেখেছিলে? এইসব দেখে সবারই বোঝা হয়ে গিয়েছিল যে স্কারই মুফাসাকে মেরেছিল। আর সবাই মিলে সব হায়নাদের ওপর আর স্কারের ওপর আক্রমণ করে বসে। সব সিংহরা মিলে হায়নাদের শেষ করে ফেলে। আর ওদিকে সিম্বা আর স্কারের মধ্যে লড়াই চলছিল। এদিকে স্কার সিম্বার সাথে জিততে পারবে না বুঝতে পেরে সে সিম্বার সামনে নাটক শুরু করে দেয় আর বলতে থাকে, তুমি আমাকে মাফ করে দাও সিম্বা, আমার ভুল হয়ে গেছে, যত যাই হোক না কেন আমি তো তোমার চাচা হই, তাই না? এদিকে সিম্বা বলে, আমি তোমাকে প্রাণে মারবো না, আমি তোমার মতো না, যাও এখান থেকে পালিয়ে যাও, অনেক দূরে চলে যাও। আর এদিকে স্কার আবারও ধোঁকা দিয়ে সিম্বার উপরে আক্রমণ করে বসে। সে ভেবেছিল মুফাসার মতো সিম্বাকেও পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, কিন্তু এবার সিম্বারই জয় হয় আর পাহাড়ের থেকে নিচে পড়ে যায় স্কার। স্কার নিচে পড়তেই সব হায়ানারা স্কারকে ঘিরে ফেলে। সব হায়ানারা স্কারের উপর রেগে আছে, কারণ স্কার সিম্বাকে বলেছিল যে সে কখনো তাদের বিরুদ্ধে যেতে চায়নি, ওই হায়ানারাই তাকে ভড়কে দিয়েছিল, সে কখনো এই জঙ্গলের রাজা হতে চায়নি। তো হায়ানারা বুঝে ফেলেছিল যে স্কার সবার সাথেই ধোঁকাবাজি করেছে, আর তাই তারা স্কারের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এদিকে বৃষ্টি নেমে আসে আর বৃষ্টির পানিতে পুরো জঙ্গলের সব আগুনগুলো নিভে যায় আর রাজাও নিজের জায়গায় পৌঁছে যায়। আর সিম্বা পাহাড়ের উঁচুতে উঠে গর্জন করে সবার সামনে নিজেকে রাজা ঘোষণা করে। আর এরপর আমরা দেখি কাহিনী এখনো শেষ হয়নি। সিম্বার রানী হয়েছিল নালা, আর তাদের একটি সন্তানও হয়েছে। যেই বানরটা সিম্বার জন্মের সময় তাকে হাত দিয়ে উঁচু করে ধরে সবার সামনে রাজা ঘোষণা করেছিল, ঠিক সেই বানরটাই এখন সিম্বার সন্তানকে হাত দিয়ে উঁচু করে ধরে সবার সামনে স্বাগতম করছিল, অর্থাৎ জঙ্গলের ভবিষ্যৎ রাজার স্বাগতম করছিল।